হাসিনা না থাকলে দেশ পাকিস্তান হবে, শেখ হাসিনা না থাকলে দেশ মুক্তিযুদ্ধ থাকবে না, আওয়ামী লীগ এক দেশের মুক্তিযুদ্ধের ধারক বাহক, আওয়ামী লীগই একমাত্র মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। তার পরিপ্রেক্ষিতে রাজাকারের সেবকরা কি বলতো, বা বিরোধী দল অন্যান্য দল যারা আছে বাংলাদেশে তারা কি বলতো, যে চেতনা বিক্রিকারী, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিকারী, আর মুক্তিযুদ্ধরা বেশি খায়, বঙ্গবন্ধু সবার, বঙ্গবন্ধু শেখ হাসিনার না, বঙ্গবন্ধু আওয়ামী লীগের না। কিন্তু ভাগ্যের কি খেলা, খোদার কি মার, এই দুনিয়ায় এসে, এই সময়ে এসে একবারে শেখ হাসিনার কথা 100-100 সব পূরণ হয়ে গেল, সত্যি হয়ে গেল। কি খেলা! আজকে অডিটোরিয়ামে শিবিররা দাঁড়ায় বক্তব্য দেয়, বিভিন্ন ডিসি এসপি এগুলোর সামনে কি বক্তব্য দেয়? মুক্তিযোদ্ধার মহানায়ক ছিল গোলাম আজম, মতিউর রহমান নিজামী বুদ্ধিজীবী দিবস হত্যা করছিল ইন্ডিয়া, আরো কত কি শোনা লাগবে। বঙ্গবন্ধুর উপর যে বঙ্গবন্ধুর এই লেভেলের অসম্মানিত করা হয়েছে, কেউ কথা বলছে? বিএনপি প্রতিবাদ করছে? জামাত প্রতিবাদ করছে? অন্য কোন রাজনৈতিক দল প্রতিবাদ করছে? মুক্তিযুদ্ধ নিয়ে অপমান হয়েছে, মুক্তিযোদ্ধারা অপমান হয়েছে, বুদ্ধিজীবীরা অপমান হয়েছে, এদের নিয়ে কেউ প্রতিবাদ করছে? করে নাই। এই জন্যই আজকে আমার কাছে শেখ হাসিনা সত্যিবাদী হয়ে গেছে। আজকে শেখ হাসিনা যাদেরকে শিবির বলছিল, রাজাকার বলছিল, সবাই আজকে রাজাকারের ভাষায় কথা বলতেছে, সবাই রাজাকার হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। তোরা আমার একটা লোকের দেখা, শেখ হাসিনা যে কথাটা কইছিল কথাটা মিথ্যা ছিল, দেখা আমারে প্রমাণ কর, আমারে বল, আমি আজকে ত্যাগ করব, আমি তোদের কথাই সাই দিব। আমি তো বলতেছি না আমি কোন দল সংগঠন কারো পক্ষে করবো, তোর আমার ভুল প্রমাণ কর, আমি তোর পক্ষে যাব, কোনো সমস্যা নেই, আমি সত্যের পক্ষে যাব, সত্যের পক্ষে আছি। দেশপ্রেমিক সাজিস, হায় রে দেশপ্রেমিক, থুতু দেই তোদের, থুতু দেই। যাই করিস ভালো থাক, সুস্থ থাক, দেশে ভালোবাস, এখনো সময় আছে, দেশটার কথা একটু চিন্তা কর, নিজের স্বার্থ সারা জীবন দেখিস না। উপর আল্লাহ তো আছে, তার তো হিসাব দিতে হইব, তাই না? কবরে কি জবাব দিবি? সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। পৃথিবীতে এমন চিরন্তন সত্য সম্ভবত অনেক কম, এবং সেই কম সত্যগুলোর মধ্যে আরেকটি চরম সত্য হচ্ছে, এই দেশে, এই বাংলাদেশে সরকারের বিরুদ্ধে কেউ সমালোচনা করলে তাকে আটক করতে হবে, জেলে পাঠাতে হবে, তার উপরে জুলুম নির্যাতন নেমে আসবে। এটাও একটা চরম সত্য, এবং এই সত্যটা সম্ভবত ডক্টর ইউনূস সরকারের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী একটা মামলায় আটক দেখানো হয়েছে, এবং তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আপনারা নিশ্চয়ই এর মধ্যে সবাই জেনে গেছেন বিষয়টি। তাকে তো শনিবার সন্ধ্যায় আটক করা হলো, তাই না? এবং 19 ঘন্টা পর, ডিবি কার্যালয়ে রাখার 19 ঘন্টা পর আদালতে তোলা হলো। যথারীতি তার হাতে হাতকড়া ছিল, হেলমেট পরানো ছিল, বুলেট প্রুফ ভেস্ট পরানো ছিল, যেমনটা আমাকেও পরানো হয়েছিল গত 28শে আগস্ট যখন আমাকে আটক করা হয়েছিল। আমার সাথে আরো অনেককে, অধ্যাপক, মুক্তিযোদ্ধা, এবং আমরা একজন শীর্ষ সন্ত্রাসী এই দেশের এমনভাবে রাষ্ট্রের সামনে উপস্থাপন করা হচ্ছে, বুলেট প্রুফ ভেস্ট, হেলমেট পরিয়ে, হাতকড়া পরিয়ে। সম্পাদক পরিষদ একটি বিবৃতি দিয়েছে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়, তাকে সেখানে আটক রেখে পরদিন তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। এ ধরনের আচরণ অতীতের স্বৈরাচারী শাসন আমলে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রীয় দমন পীড়নের স্মৃতি উস্কে দেয়। সম্পাদক পরিষদ আরো বলছে, এ ধরনের চর্চা আমরা অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ও প্রত্যক্ষ করেছি। সেই সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্বিচার
গ্রেপ্তার ছিল নিয়মিত ঘটনা। বর্তমান ঘটনাটি সেই দুঃখজনক বাস্তবতারই পুনরাবৃত্তি। চরম সত্য কথা, আমরা গত সরকারগুলোর সময়ও দেখেছি, এখনো দেখছি। কিন্তু বিশেষ যে পার্থক্যটি তা হচ্ছে, তখন সরকারি দলের খুব প্রভাবশালী ব্যক্তিরা যখন ইন্ধন দিত, তারা নির্দেশ দিত, তখন এই ঘটনাগুলো ঘটতো। কিন্তু এখন কি হচ্ছে? এখন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যে কেউ যে কারোর বিরুদ্ধে যখন যে কোনো ধরনের অভিযোগ তোলা হচ্ছে, তখনই তার বিরুদ্ধে খড়গ নেমে আসছে। সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় যে মামলাটি দেখানো হয়েছে, সেই মামলা করেছেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক। রাত 2টার সময়, শনিবার রাত 2টার সময় মামলাটি করা হয়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল, রাত 1টার সময় মামলা করা হয়। দুপুর 12টার সময়, 12:30টার সময় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল 28শে আগস্ট মঞ্চ 71-এর অনুষ্ঠান থেকে। মানে এই যে দীর্ঘ সময়টি, খুব বোঝা যায় সহজে যে কোন প্রক্রিয়ায় মামলা করা হবে, কি ধরনের ধারা দেওয়া হবে, কোন ধরনের মামলা দিলে সহজে বের হতে পারবে না, নানান ধরনের হিসাব নিকাশ সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে একেবারে পুলিশ প্রশাসনের নিচের স্তর পর্যন্ত নানান ধরনের আলাপ আলোচনা চলে, তারপরে এগুলো করা হয়। পুলিশ সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন যে চেয়েছে, তার বিবরণীতে বা সেই বক্তব্যে কি উল্লেখ করা হয়েছে যে আনিস আলমগীর 1 মাস আগে একটি টেলিভিশন টক শোতে মন্তব্য করেন, আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, মন্তব্য করেন। খেয়াল করুন। আবার ওই মামলায় আরো 4 জন আসামি রয়েছেন, তার মধ্যে অন্যতম অভিনেত্রী মেহর আফরোজ শাওন। তিনি নাকি তার ফেসবুক পেজে লিখেছেন, শেখ হাসিনার যে গহনা উদ্ধার করা হয়েছিল একটি ব্যাংকের লকার থেকে, সেটিকে কটাক্ষ করে সরকার বিরোধী পোস্ট দিয়েছেন। খেয়াল করুন আবারও মন্তব্যগুলো। আবার 4 নম্বর আসামি ইমতিয়াজ তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন, এটাই সায়েন্স। আচ্ছা, বৈষম্য বিরোধী মানে মামলার বিবরণীতে যেটি বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে, কিন্তু তার অনুসারীরা দেশের মধ্যে বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে অবস্থান করে দেশকে অস্থিতিশীল এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে। তাহলে আমরা কি বুঝলাম? কিছু মন্তব্য করেছে, হ্যাঁ, এই মন্তব্যের কারণে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে, আর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছিল। অথচ এই যে সন্ত্রাস বিরোধী আইন, এই আইনের ধারায় কি বলা আছে? এর আগেও আমার নিজের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়েছি যে যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে এবং রাষ্ট্রের অবকাঠামো ভয়ঙ্করভাবে হামলার শিকার হয়েছে, এই ধরনের শব্দ লেখা আছে সেখানে, তাদেরকে এই মামলার আসামি করা হয়। সাংবাদিক আনিস আলমগীর রাষ্ট্রের কোন সম্পদকে ধ্বংস করেছেন? আর এই যে মন্তব্য করা, সরকারের সমালোচনা করা, এতেই তিনি সন্ত্রাসী হয়ে যাবেন? ডক্টর ইউনূস সরকার মানে তাদের কোনো সমালোচনা করলেই আমরা ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে উঠছি, আর পালিয়ে যাওয়া সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, সাবেক আওয়ামী লীগ সরকারের ছত্রছায়া রয়েছে। সাংবাদিক আনিস আলমগীর সহ আমরা যে প্রতিনিয়ত 15.5 বছর ধরে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেছি, তখনও তো আমাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে, তখনও আমাদের রুটি রুজি নিয়ে খেলা করা হয়েছে, আমাদের পেশাগত জীবনে অনেক ধরনের খেসারত দিতে হয়েছে। তাহলে সেই সরকারের ছত্রছায়া, মানে সেই আওয়ামী লীগের ছত্রছায়া আমরা থাকি কিভাবে? সমস্যাটা কোথায়? সমস্যা কিছুই না, সমস্যা হচ্ছে আমাদের সত্য উচ্চারণ। এই যে আসামিরা অন্যান্য আসামির সঙ্গে পরস্পর যোগ সাজসে বিভিন্ন সময় তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন প্রকার উস্কানিমূলক পোস্ট এবং বক্তব্য দিয়ে দেশের জননিরাপত্তা বিপন্ন করা, অন্য ব্যক্তিকে হত্যার প্রচেষ্টা গ্রহণ করা, দেশকে অস্থিতিশীল এবং রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, এগুলো সব মুখস্থ কথা। যখন আমরা আটক হয়েছিলাম, আমি সহ আরো 16-15 জন আটক হয়েছিলাম, ঠিক প্রত্যেকের বিরুদ্ধে এই কথাগুলো দেওয়া হয়েছিল, অথচ আমরা
যেখান থেকে আটক হয়েছিলাম সেই সমাবেশটি ছিল একটা উন্মুক্ত স্থানে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, প্রকাশ্য দিবালোকে সেমিনার, শত শত মানুষের সামনে সেখানে ষড়যন্ত্র করছিলাম। কোটা বিরোধী আন্দোলনে তো আমরাও সমর্থন দিয়েছিলাম না? অনেক লোক, লাখ কোটি মানুষ সমর্থন দিয়েছিল, কিন্তু আমরা যারা সমর্থন দিচ্ছিলাম তারা আবার 5 আগস্ট পর পরে এই সরকারের সমালোচনা করছি, ডক্টর ইউনূস সরকারের। কেন করছি? আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেই তো কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছেন। তার অসংখ্য অসংখ্য উদাহরণ রয়েছে, প্রমাণ রয়েছে। এখন আবার এই সরকারের সমর্থন করছি কেন? সমালোচনা করছি। সমালোচনা করায় সাংবাদিকের কাজ, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াই সাংবাদিকের কাজ। আমরা রয়ের এজেন্ট, আমরা অমুকের এজেন্ট, তমুকের এজেন্ট, এক এক সরকার এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে। আবারও সে পুরনো কথাটি বলি, আমরা যদি টাকার কাছে বিক্রি হয়েই থাকি তাহলে তো সরকারের কাছে বিক্রি হবে, চলমান সরকারের কাছে। সেখান থেকে তো হালুয়া রুটির উচ্ছিষ্ট ভোগ করা অনেক বেশি সহজ এবং পরিমাণে অনেক বেশি পাওয়া যায়। বিরোধী দল আর ক টাকা দেয়?